আর আজকেই এই কাজটা করছে। এখানে আসার আগে জাবেদ প্যান প্যান করে জ্বালাচ্ছিল বাসার গেটে দাঁড়িয়ে। দাদি দোতলা থেকে ওকে দেখে দাদা ভাইয়ের পুরান জুতা ফিক্কা মারছে। বেচারা ভয় গেছে। দাদা ভাইয়ের জুতাগুলার অনেক ওজন ছিল মামি, ব্যথা পাইছে মনে হয়। নয়ন হাসতে হাসতে চোখের কোণে আসা পানি মুছে বলে, খালাম্মা একটা জিনিস, দোতলা থেকে জুতা ফিক্কা মারতে টার্গেট পয়েন্ট লাগছে। হ্যাঁ মামা, একদম কোমর বরাবর পড়ছে। এদিকে মতি চাচা ওই জুতা নিয়ে দাদির দিকে তাকায় বলে, ঠিক আছে আম্মু, খালাম্মা জুতাডি তো ভালা, ফেলাইলেন কেন? দুই জোড়াই তুই লইয়া যা, আর ওই জালিমের নাতিটারে জুতা দুইটা দিয়া মাথা ফাটাই দে, যাতে আমার নাতনিটারে না জ্বালায়। তখনও জাবেদ ব্যথায়। নয়নের রিক্তা হাসিতে লুটপাট। নূরজাহান বেগমের সাথে তার প্রাক্তন বান্ধবী মঞ্জিলা খাতুনের সাপে নেউলে সম্পর্ক, তারই সুদূর প্রসারী প্রভাবে এই ঘটনাগুলা। সাতপাহাড়ের শহর বা চিরন্তন শহরের রোম, টাইভান নদীর তীরে অবস্থিত। ঘন বসতিপূর্ণ এই শহরের আনাচে কানাচে রয়েছে ইতিহাস। ইউরোপের প্রাচীনতম নিরবিচ্ছিন্ন মানব বসতি সম্পন্ন একটি শহর। রোম সভ্যতা পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা। এই শহরকে কেন্দ্র করে ভূমধ্যসাগরীয় সভ্যতা বিকশিত হয়, কালক্রমে বৃহত্তম প্রাচীন সাম্রাজ্যে পরিণত হয়। রাতের রোম বেশ সুন্দর, স্নিগ্ধ হাওয়া শরীরকে চাঙ্গা করে। অফিস থেকে ফিরে হাঁটতে বেরিয়েছে ইমরান। ডাক্তার নিয়ম করে হাঁটতে বলেছে, দুশ্চিন্তামুক্ত থাকতে বলেছে। রোমের রাস্তায় প্রায় বিভিন্ন রকমের কারুকলা দেখতে পাওয়া যায়। এখানকার লোকজনের উপার্জনের এটিও একটি অন্যতম মাধ্যম। এক একজন এক এক রকমের খেলা প্রদর্শন করে, কেউ বা নাচে অথবা গান করে। ফুটপাত ধরে হাঁটতে চোখে পড়ল একজন মোহনীয় সুরে মাউতর গান বাজাচ্ছে। ইমরানের কানে যেতেই মিষ্টি হাসি দিল। দেখে মনে হলো বাঙালি। ইমরানের দিকে আরেকটা অর্গান এগিয়ে দিতে ইমরান হাত নেড়ে না জানাতেই পুনরায় বাজানো শুরু করলো। রাস্তার পাশে রেলিং ধরে দাঁড়িয়ে আছে, নিচে বইছে নদী। সাত পাহাড়ের রাজ্য থেকে সুন্দর পৃথিবীটাকে আরও বেশি আকর্ষণীয় লাগছে। দমকা হাওয়া গায়ে লাগলো। কানে এলো বাংলা ভাষায় গাওয়া অতি পরিচিত গান। প্রতিটি বাক্যই অন্তরের গভীর কঠিন লুকানো প্রকোষ্ঠে আঘাত হানলো। চোখ বুজে উপলব্ধি করতেই মিলে গেল নিজের সাথে সে গানের প্রতিটি চরণ। বাকি চরণগুলো একবার কানে আসতেই মনকে কঠিন করে সম্মুখে কদম ফেলল। শুনতে চায় না আর একটি চরণও। চিত্তকে বলি দেওয়ার মতো গর্হিত কাজ করে ফেলেছে ইমরান। কেন ভুলে গেল পুনরাবৃত্তি হতে চায়? পুরনো অতীত কেন মনে পড়ে? স্মৃতির পাতায় কেন ভেসে ওঠে জীবনের প্রথম প্রেম? কেন মনে পড়ে ভালোবাসার মানুষটার বেইমানি? সবচেয়ে বেশি পীড়া দেয় স্নিগ্ধ ছোট্ট মুখটা, যার জন্য সব কোরবান দিতে মন চায়, অথচ শক্ত শিকলে বন্দি করেছে হৃদয়কে। প্রস্তর মানবদের অনুভূতি প্রকাশ করতে নেই। অনেকটাই এগিয়েছে সামনে অস্পষ্ট সেই গান। স্বস্তির শ্বাস ফেলে চলে গেল বাসার দিকে। গতকাল থেকে দেশে যাওয়ার জন্য মন উতলা হয়ে পড়েছে। তাচ্ছিল্য নিয়ে ভাবে, স্রোত এলেই কেন গা ভাসাতে হবে? সবাই বোকা বনে গিয়েছে। পকেটে থাকা তারবিহীন যন্ত্র কেঁপে উঠল। সবুজ অপশনে প্রেস করতে স্ক্রিনে ভেসে উঠল প্রিয় মুখটা। পাপা, অ্যানাদার 1 month হ্যাজ বিন পাসড। কখন আসবে? অধর প্রশস্ত হাসি, অসহায় আকুলতায় ভরা চেহারা ছেলের। 1 মাস পর আসবে কথা দিলেও ইমরান দেশে ফিরে আসেনি। মাসের পর মাস পেরোলো। দেখতে দেখতে 4 বছর। ঈশান বাবার কাছ থেকে ঘুরে এসেছে। স্কুল ছুটি দিলেই ফুপি নয়তো সোহান ভাইয়ার সাথে বাবার কাছে ছুটে যায়। ছোট্ট ঈশান বড় হয়েছে, 10ম শ্রেণীতে পড়ে। সামনেই এসএসসি পরীক্ষা দেবে। প্রাণবন্ত কিশোর। ইস্তিয়াকে তদারকিতে থাকে সারাক্ষণ। ঈশানের জন্য নিরাপত্তা খুঁটি গেঁথেছে। ইমরান দেশে না আসার গুরুত্বপূর্ণ কারণ হলো ছেলের ওপর ডিসিশন ছেড়ে দিয়েছে। এই সময়টাতে ঈশান ভেঙেছে, গড়েছে, নিজেকে প্রস্তুত করেছে। জীবনে কাকে প্রয়োজন বুঝতে পেরেছে। বেড়ে উঠছে ছোট্ট ঈশান। সেদিনের কথা, ছেলেকে কোলে নিয়ে দেশে এসেছিল। ঈশানকে সহজে পরিবেশের সাথে খাপ খাওয়াতে কষ্ট করতে হয়নি। অভ্যস্ত করেছে সব কিছুতে।
ছেলেটা এবার বছর ঘুরতেই হয়তো অন্য বাচ্চা কোলে নেওয়ার মতো বেড়ে উঠছে। মনে মনে এতটুকু ভাবতেই হেসে দিল ইমরান। ঈশানের দিকে তাকিয়ে অধর কানে সে হাসি ঝুলিয়ে বলল, পড়াশোনা কিছু হচ্ছে? হচ্ছে না আবার? সব কটা টিচার ভালো, তবে একজন ছাড়া। এক টিচার রেখেছে ফুপি, উনি সব জানে, শুধু এটাই জানে না কিভাবে সফট ভয়েসে কথা বলতে হয়। কে সেই টিচার? সামান্তাপু। সামান্তা পড়াচ্ছে তোমাকে? হ্যাঁ, জোর করে খাইয়ে পড়াতে বসায়, পড়া না পারলে কান মুলে দেয়। ইমরান হেসে উঠল ছেলের কথায়। ছেলে পুনরায় প্রশ্ন করল, পাপা কখন আসবে? এই তো বাবা, তাড়াতাড়ি। আমি সায়েন্স নিয়েছি, কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে যাচ্ছি। এত কঠিন সাবজেক্ট পড়ার কি দরকার? তুমিও তো পড়েছো পাপা। তাই তো বললাম, আমি তো বোকা। আমার ছেলেটা সহজ সাবজেক্ট নেই, এত পড়া লাগবে না, বাবার বুকে থাকলেই হবে। নো নো পাপা, আমি পড়বই। ইউ আর মাই আইডল, তোমাকেই ফলো করব। ইমরান হাসে ছেলের কথায়। ছেলেও হাসে। এত মায়া কি করে এলো ছেলের মাঝে? তাকে ছেলে আইডল ভাবে, এই কথাটুকুই যেন মন প্রশান্ত করার মেডিসিন। হঠাৎ ঈশান বলে উঠল, পাপা একটা কথা। জি প্রিন্স, বলুন। আমি ওই মহিলাকে আমাদের জীবনে চাই না। দুপাশ নিস্তব্ধ, নিঃশব্দ। রোমের আকাশে মেঘ জমছে, বাতাসের দমকা আওয়াজ। এর মাঝে ছেলের মুখে এমন কথা। ছেলে কি মন থেকে জন্মদাত্রীকে অপছন্দ করে? এভাবে বলছে কেন ছেলেটা? ইমরান প্রশ্ন করল নীরবতা ভেঙে। এতটা রুড়ো হতে কি শিখিয়েছে তোমার পাপা? মাঝে মাঝে হতে হয়। আমার বন্ধুরাও তাকে নিয়ে কথা বলে। কি বাজে শুনে জানো? সেদিন রাকিন বলে উঠল, নায়িকা কাকুনের তো ভিডিও ভাইরাল হয়েছে, শুনেছিস? পাপা, আমার ভীষণ লজ্জা লেগেছে। ভাগ্যিস ওরা জানে না উনি সম্পর্কে আমার কিছু হয়। কতটা শক্তপোক্ত জবাব! বাস্তবতা অভিজ্ঞতা করা ছেলে ঈশান। নতুন করে শেখানোর মতো কিছু নেই। তোমার সাথে কথা হয়? দুপাশে মাথা নাড়ল ঈশান, অন্যদিকে মুখ করে আড়াল করল অশ্রু। শক্তপোক্ত ছেলেটা কাঁদছে। ঈশান, তাকাও আমার দিকে। ঈশান নাক টেনে বলে, পাপা, আমি তাকে রেসপেক্ট করতে পারি না, জানো? তার গেট আপ দেখে আমি ভীষণ লজ্জা পাই। উইয়ার্ড সব পোশাক পরে, প্রায় সময় স্কুলের সামনে আসে। আমি কথা না বলে গাড়িতে উঠে আসি। একদিন কড়া করে বলেছিলাম স্কুলে যেন আমাকে ছেলে পরিচয় না দেয়। উনি আসলেই সবাই সেলফি তোলার জন্য ঘিরে ধরে। লজ্জা লাগে আমার ওনার সাজ দেখলে। ভাইরাল হবার পর থেকে আমি নিজেই পালিয়ে বেড়াই। রবিন চাচু না আসা পর্যন্ত গেট দিয়ে বের হয় না। ইমরান ছেলের সামনে নিজেকে সামলে নিল, আশ্বস্ত করল ছেলেকে। হেসে বলল, প্রিন্স শোনো, আমি আর তোমার মা দুজনেই বিচ্ছেদে চলে গিয়েছি। সে ফিরে আসার অপশন পাপা রাখিনি। তার জীবনটা তার মতো কাটাক। তার জীবনে কি হলো না হলো আমাদের দেখার দরকার নেই, যার যার ব্যক্তিগত ব্যাপার। মা বলবে না পাপা, উনি প্রতিবারই বলে কেস করবে, আমার কাস্টডি নেবে। আমি কি বাচ্চা নাকি? ভয় লাগিয়েছে। ঈশান দু চোখ মুছে মুখে হাসি ঝুলিয়ে বলল, তুমি দেশে আসো, এরপর আমি ভয় লাগাবো ওনাকে। ছেলের কথা শুনে হেসে ফেলল। ইমরানের আজ মনে হলো ছেলে বড় হয়েছে, সঠিক ভুল জ্ঞান হয়েছে। এমনটাই চেয়েছিল। নিজের মানসিকতার দায়িত্ব নিতে শিখবে ঈশান। আজ ইমরান সফল। বাবাকে কখনো ভুল ভাববে না। সিদ্ধান্ত ছেলের ওপর ন্যস্ত করেছিল। আজ সেই ছেলে দৃঢ় মনোবলে ভরপুর। সময় কত দ্রুত চলে যায়। বালুঘড়ির সময় গড়িয়ে যেতে যেতে সকলকে মনে করিয়ে দেয়, হে মানব সম্প্রদায়, তোমরা নবচিন্তাকে আলিঙ্গন করো, নব উদ্দীপনা উজ্জীবিত হও, দূর করো যত পুরনো গ্লানি, পুরনো হতাশা। আধা সরে গিয়ে সোনালি সূর্যের দিনের সূত্রপাত হলো। দিন গড়িয়ে বিকেল। চয়নের সাথে বেরিয়েছে মোনা। চয়নের প্রশ্নের ধাক্কা সামলাতে ব্যস্ত হওয়ার কথা, অথচ কোনো ভাবমূর্তি নেই এই মেয়ের। নিজের মতো হেঁটে যাচ্ছে। বাসার কাছে ছোট্ট একটা পার্ক। ইটপাথরের নগরে একরাশ গাছপালা ও স্বস্তির অপর নাম এই বনলতা উদ্যান। কাঠের বেঞ্চিতে বসে দুই বান্ধবী আলাপ জুড়েছে। চয়নকাল বেড়াতে যাচ্ছে মামার বাড়ি। অনেকদিন দেখা হবে না মোনার সাথে। কিছুদিন আগে ফলাফল বেরিয়েছে সেমিস্টারের। রেজাল্ট শুনে মিনহাজ মিষ্টি বিতরণ করেছে খুশিতে। এইচএসসির পর থেকে যেন মিনহাজের নির্ধারিত রুটিনে এই মিষ্টি বিতরণ পর্ব বাধা পড়েছে।
মোনা একটি করে ফলাফল ভালো করে আর বাবা মিষ্টি বিতরণ করে। অ্যাডমিশনের সময় তো ঢাকার বাইরে পরীক্ষাই দিতে দিল না। মিনাজের ভাষ্যমতে দূরে মেয়ে দিবে না, প্রয়োজনে আশেপাশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে। সৌভাগ্যক্রমে মোনার চান্স হয়ে যায় সেরা বিশ্ববিদ্যালয়ে। সবার বেড়ানোর জায়গা থাকলেও মোনার গণ্ডি মামার বাসা, বিশ্ববিদ্যালয় এবং নিজের বাড়ি। চয়ন বিদায় নিয়ে চলে গেল। মোনা রাস্তা ধরল আপন পথে। এক পর্যায়ে দেখা রিমির সাথে। রিকশায় চড়ে রিমি যাচ্ছে, মোনাকে ডাকলো। একই রিকশায় চড়ে বসলো, মোনাকে সামনে নামিয়ে দিল। সমস্ত রাস্তায় ইমরানের সম্পর্কে বলেছে। প্রতিটা কথাই স্বাভাবিক হওয়া সত্ত্বেও মোনার মনে হলো রিমিকে মোনার বেশ অপছন্দ। চৈতি বা তামান্য দুইজনেই পছন্দের তালিকায়, কিন্তু রিমির কথার ধাঁচ কেমন যেন। মোনা বিরক্ত। সময় পেরিয়ে যায়। তামান্নার বেবিটা বড় হয়েছে। তিহান সাদাফ আগের মতোই আছে। চৈতিরও বিয়ে হয়েছে। চঞ্চল বন্ধুদলটা মোনাকে মিস করে। বাবার অফিসে আর তেমন যাওয়া হয় না। বাসায় এসে মোনা ওপরতলায় চলে এলো সরাসরি। 1 বছর হলো বাবা মেয়ে শিফট হয়েছে। খাবারের সময়টাতে সবাই দোতলার ডাইনিংয়ে বসে খায়। পোশাক বদলে সোফায় বসে টিভি চাললো। পাশে থাকা মিন্নির সাথে বকবক করছে। এই পাখিটাই একাকিত্বের সঙ্গী। এখন মিন্নি কথা বলে। বাড়িতে প্রচুর মেহমান। আগামীকাল মায়ের ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হয়েছে। তুলে নেওয়া হবে কয়েক মাস পর। নিচে গিয়ে খেয়ে আসতে শরীর সায় দিচ্ছে না। ভাবছে একটুখানি নুডলস করে খাবে। মিন্নির সাথে বারান্দায় কিছুক্ষণ কথা বলল, খাওয়ালো। কলিং বেলটা বেজে উঠেছে। বাবা আসার সময় হয়নি। মোনা দরজা খুলতেই দেখে চাচি। হালকা হেসে চাচিকে জায়গা করে দিল ভেতরে আসার। চাচি হেসে সোফায় বসলো, হাতে খাবারের থালা। মোনা মৃদু হেসে চোখ নাচিয়ে বলে, কি ব্যাপার চাচি, হঠাৎ আজ গরিবের কুটিরে? টেবিলের ওপর খাবার রেখে সালমা বলল, ভালো লাগছে না বাসায়, সব দিকে গেস্ট। তুই এসেছিস, জানালা দিয়ে দেখেছি, তাই চলে এলাম চুপি চুপি। ভালো করেছো। খাবার এনেছো? খেয়ে আসিসনি জানি, এতক্ষণ অপেক্ষা করলাম, নিচে গেলি না। কেউ তো আর তোর খবর নিবে না এই ভিড়ের মাঝে। ভাবলাম হয়তো আর যাবি না, তাই নিয়ে এলাম, খাইয়ে দিব। মোনা চাচির আচরণে অবাক হয় না। ফুপির সাথে দূরত্ব বাড়তে বাড়তে চাচির সাথে গভীর হলো। মাথা চাকিয়ে খাইয়ে দিতে সায় দিল। সালমা হাত ধুয়ে পাশে বসে খাইয়ে দিতে দিতে জানালো, বিয়ে হয়েছে আজ প্রায় 15 বছর, এখনো সন্তান হয়নি। আফসোস নেই, কষ্ট লাগে না। তোর চাচু আমাকে চোখে হারাই। তোকে আমার বরাবর অপছন্দ ছিল। সবার আল্লাতে ছিলি, অথচ আমার কোল খালি। ভাইয়া তোকে নিয়ে উপরে আসার পরপরই কেমন যেন মন খারাপ লাগতে শুরু করলো। তুই আগে মাঝে মাঝে খোঁজ নিতি, এখন তো আমার কাছেও যাস না, নিচেও থাকিস না বেশিক্ষণ। কি হয়েছে? মোনা হেসে চাচির কোল ঘেঁষে বলল, কিছু হয়নি, কি হবে? এমনি যাইনি, ভার্সিটি থেকে ফিরে সময় পাইনি। একদম মিথ্যা বলিস না, আমি দেখেছি সেদিন ডায়েরিটা মায়ের ছিল। তুই হাতে তুলে ধরাতে মায়া খুব বকেছে। ডায়েরিতে কি আছে আমি জানি, আমিও দেখে নিয়েছিলাম একবার, অনেক আগে। যদিও ব্যক্তিগত জিনিস ধরা অপরাধ, তবে ক্রোধে তখন এমন করেছি। নতুন করে জানার কিচ্ছু নেই, এই বাড়ির সবাই জানে। বাদ দাও না চাচি। কেন বাদ দিব? সামনে একটা ডায়েরি নিয়ে তোকে সেদিন এত কথা শোনালো, চুপ করেছিলি কেন? মোনা নীরব। সেই ডায়েরি ভর্তি ফুপির অনুভূতি লেখা ছিল। সেই অনুভূতিতে বারবার একটি নামই উঠে এসেছে, ইমরান শরীফ খান। মোনা মনে করতে চায় না ইমরান সাহেব বিবাহিত। ব্যাপারটা মোনার জন্য খুব লজ্জার। চাচির দিকে ফিরে মোনা প্রশ্ন করল, চাচি, ফুপি ইমরান সাহেবকে বিয়ে করলেই তো পারতো, করেনি কেন? সালমা হেসে বলে, তুই নাকি ওর জানের জান, পরাণের পরাণ। তবে আমি বাড়ির বউ বলে চুপ করেছিলাম এত বছর। তুই তো বাড়ির মেয়ে, ভাইকে জানাসনি কেন? মায়াকে আমার অপছন্দ করার কোনো কারণ আছে? তবে তোকে পছন্দ করার জন্য একটা কারণই যথেষ্ট। তুই যখন ইমরান ভাইকে ইমরান সাহেব ডাকিস, মায়া ব্যাপারটা একদমই ভালো নজরে দেখে না। এই কারণে সেদিন তোকে ওভাবে বকেছে, যেখানে ইমরান ভাইয়ের কাছে কাকন ব্যতীত কোনো মেয়ে ঘেঁষতে পায়নি, সেখানে অনায়াসে তুই ওনাকে ইমরান সাহেব বলে মায়ের মাথা ব্যথা ধরিয়ে দিয়েছিস। আমি তো ছোট, সেই হিসেবে মজা করে ডাকি।
ফুপি ব্যাপারটাকে কিভাবে দেখছে চাচি? মোনা হতভম্ব হয়ে চাচিকে প্রশ্ন করলো। তবে কি ফুপি বুঝে গেল? শুকনো ঢোক গিলল মোনা। সালমা মোনার কথা তিরস্কার করে বলল, মায়া ইমরান ভাইয়ের ব্যাপারে বড্ড উন্মাদ। কতবার যে কাকনার ভাইয়ের বিয়ে ভাঙতে চেয়েছিল। তখনও আমার বিয়ে হয়নি, যেহেতু আমি আর মায়া বন্ধু ছিলাম। এই বাড়িতে আমার আনাগোনা ভালোই ছিল। বিয়ের আগেই আমাদের গলায় গলায় ভাব ছিল। মাধ্যমিকের পরই বিয়ে হয়ে যায় আমার। মায়ের জোর করে এই বাড়িতে এনেছিল আমায়। তোর চাচুরও পছন্দ ছিলাম আমি। বিয়ের পরই মায়া তার ননদের সত্ত্বায় ফিরে আসে। মায়েশা ভাবি ওকে সহ্য করলেও আমার ওকে কোনো কালেই সহ্য হতো না। কখনোই আমরা ওর জন্য একা স্বামী স্ত্রীর সময় কাটাতে পাইনি। যেখানে যাব মাঝখানে ঢুকে যেত। শপিং করলে সেম জিনিস ওর চাই। আমি কিছু খাবো, ওরও খেতে হবে। সবার সামনে আমাকে আর ভাবিকে অপমান করে বলতো, আগে ভাইরা আমার আবদার পূরণ করবে, এরপর তোমাদের। একই জোর খাটাতে চেয়েছিল ইমরান ভাইয়ের ওপর। হাত ধুয়ে পিছিয়ে পড়েছিল ওনার। লাভই হয়নি। লাভও হয় নাই। বড় ভাইয়া তো ওকে মেরেছে অনেক। এ কারণে ইমরান ভাই মুখের উপর বারবার নাকচ করেছে। ইমরান ভাইয়ের মেহেরবানি যে এখনো ভদ্র ব্যবহার করে ওর সাথে। এখন এসব অনুভূতি মনের মাঝে লালন কি লাভ? ওনার স্ত্রী সন্তান আছে। স্ত্রী কই পেলি? স্ত্রী না থাকলে সন্তান আসলো কিভাবে? আরে ছিল, ডিভোর্স হয়েছে সে 17 বছর আগে। ঈশান হওয়ার 6 মাসের মাথায় তো ডিভোর্স হলো। কি? এর মাঝে সালমার খাওয়ানো শেষ। মোনা দোয়াধর আলগা করে রেখেছে। ভোকাল কট ভুলে গেছে আন্দোলন, বিস্মিত দৃষ্টি। এ কথা মোনার অজানা থাকলো কি করে? অবশ্য থাকারই কথা। সাহস করে এই প্রশ্ন কি কাউকে করা যায়? করেনি। অনেকটা জেদের বসেও মানুষটার খবর নেয়নি এত বছর। মনে প্রাণে তার বলে যাওয়া শেষ কথাকে বেদবাক্য ভেবে যাচাইও করেনি। সে নাকি নায়িকার সাথে সংসার করত। মোনা অবাক হয়ে প্রশ্ন করল, ওনার প্রাক্তন কোন নায়িকা? কোন দুনিয়ায় আছিস? কাকনকে চিনিস না? ভাইরাল হলো যে। মোনার চক্ষু ছানা বড়া। কি শুনল? সালমা মোনার এহেন কাণ্ড দেখে হেসে বলল, তবে কি আর বলছি, কাকনের এসবের জন্যই ভাইয়ের সাথে সেপারেশন হয়েছে। তবে মায়ের নতুন প্ল্যান, ইমরান ভাই দেশে আসলেই গলায় ঝুলবে। মোনা চাচির মুখ থেকে কথা বের করার সুযোগ পেয়ে ইনিয়ে বিনিয়ে বলল, তাহলে তো ভালো। তবে কি আগামীকাল বিয়ে হবে না? সালমা মুখ ভেঙচি দিয়ে বলল, ইস, কত শখ! ইমরান ভাই জীবন ও মায়াকে বিয়ে করবে না। প্রয়োজনে একাই বাকি জীবন পার করবে। ওর কপালে আগামীকালকেই বিয়ে আছে। কলিং বেলের আওয়াজ শুনে মোনা ছুটে গিয়ে দরজা খুলে দেখে মনসুর দাঁড়িয়ে আছে। সালমাকে দেখে ভেতরে ঢুকলো। ভাইজির হাতে চিপস চকলেট দিয়ে সোফায় বসলো। মোনার চাচার বুকে মাথা রেখে চকলেট খুলতে খুলতে বলল, আমাকে আর চাচিকে শপিং এ নিয়ে যাবে চাচু? মনসুর হেসে জানালো, অবশ্যই। কবে? কাল তো ফুপির গায়ে হলুদ বিয়ে। মনসুর হেসে বলল। মনসুর ফোন রিসিভ করার জন্য আড়ালে যায়। এর মাঝে সালমা মোনার কানের কাছে ফিস ফিস করে বলল, দেখিস কাল বিয়েটা বানচালের চেষ্টা করবে। তাই তো চালাকি করে কয়েক মাস পর অনুষ্ঠান করতে বললো, যাতে করে কাল কিছু একটা বলে ভাঙতে পারে। তাতে আমাদের কি? আমাদের আবার কি? দুই ভাই আবার চিন্তায় পড়বে। তুই তো বেঁচে গেলি, উপরে এসে আমি নিচে ওর তামাশা দেখতে হবে। মোনা খিলখিল করে হেসে উঠল। সালমাও হেসে দিল। আজ মেয়েটার সাথে গল্প করতে বেশ লাগছে সালমার। মনে হচ্ছে এ যেন মায়েশা ভাবিরই প্রতিচ্ছবি। সূর্য যখন মাথার ওপর, 12টা তখন ঘড়ির কাঁটায়। বাড়ির মেয়েরা গায়ে হলুদের ছোঁয়া দিয়েছে মায়াকে। হলদে শাড়িতে সেজেছে সবাই। বিয়ে বাড়িতে হই হই রই রই রব। প্রায় অনেক বছর পর সানাই বাজছে বাড়িতে। ছেলেপক্ষ আগেই জানিয়েছে তারা আজই কাবিন করিয়ে নেবে। সরকারি চাকরিজীবী ছেলে, সেই সুবাদে ছুটি কম। আগামী মাসে অনুষ্ঠানের ডেট ফিক্সড করা হবে। আজ বাড়ির সবাই প্রফুল্ল। নিজেদের আত্মীয়ের বাইরে তেমন কেউ নিমন্ত্রিত নয়। মায়ের বিয়ে নিয়ে আত্মীয়দের মাঝে হাজার রকমের কথা। এত দেরি করে বিয়ে হচ্ছে দেখে নাক ছিটকানোর ব্যাপার তো আছেই। এই বয়সে মোনার মতো মেয়ে থাকতে সেখানে সবেমাত্র বিয়ের পিঁড়িতে বসছে। ব্যাপারটা অনেকের কাছেই ভালো ঠেকছে না। তাই আপাতত নিকট আত্মীয়রা এসেছে।
দুপুরের পর মায়াকে নিয়ে পার্লারে চলে এলো সালমা এবং মোনা। সন্ধ্যায় মায়ের কাবিন। মায়ের সাজ শেষ হওয়ার আগেই মায়া ছটফট করছে। সালমা মায়ার মতিগতি অনেকটাই উপলব্ধি করে নিয়েছে। মনসুরকে ফোনে জানালো গাড়ি না পাঠিয়ে নিজেই যেন আসে। মায়াকে একা ছাড়া যাবে না, পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এমন কাজ করলে নাক কাটা যাবে। বাসার খানিকটা কাছেই পার্লার। মিনিট 30 মধ্যেই হাজির মনসুর। সাজানো শেষ। মায়া মনসুরকে দেখে উপলব্ধি করে নিয়েছে সালমার কারসাজি। চোখে মুখে ক্রোধের আভাস এনে চুপচাপ গাড়িতে চড়ে বসলো। মোনার সাজ বাকি। মোনার মনটা আজ বেশ খুশি। জামদানি শাড়িতে তৈরি লেহেঙ্গা বানিয়েছে নিজের জন্য। কমলা হলুদ আর খয়েরি কম্বিনেশনে গোলকাল একটা পুতুল লাগছে। সাজ এখনো শেষ হয়নি। এদিকে বাড়ি ভর্তি গেস্ট। সালমা থাকার কথা ভাবলেও মনসুর জানালো মিনহাজ বেরিয়েছে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। বাড়ি যাওয়ার পথে মোনাকে নিয়ে যাবে। আগে মায়াকে নিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। বরপক্ষ যে কোনো সময় চলে আসবে। মনসুর ফোনে জানিয়ে দিল মিনহাজকে যেন মোনাকে নিয়ে যায়। মায়া ফোনের ওপর ফোন করেই যাচ্ছে। অপর পাশ থেকে ফোন রিসিভ হচ্ছে না। বান্ধবীকে জানিয়ে রেখেছিল পার্লার থেকে পালাবে। বিধিবাম জোর করে বাসায় নিয়ে এলো ভাই ভাবি। বিয়েটা হয়তো হয়েই যাবে। এমন সময় দরজা দিয়ে ঢুকতে দেখলো মহিয়সী সেই নারীকে, যাকে শ্রদ্ধা ভরে সকলে আপা ডাকে, আইরিন খান, ইমরান শরীফ খানের বড় বোন। আইরিনকে দেখে কিছুতেই মায়া নিজেকে সামলাতে পারল না, কেঁদে দিল অঝরে। একপাশে দাঁড়িয়েছিল সালমা এবং নূরজাহান বেগম। এতগুলো বছর দেখেছে মেয়েকে ধুকে ধুকে কষ্ট পেতে। ইমরান কিছুতেই রাজি হলো না মেয়েটাকে মেনে নিতে, অথচ তারা এক সন্তানের বাবার কাছেও মেয়েকে দিতে রাজি ছিল। নূরজাহান বেগমের আফসোস, ছেলেটা তার হীরের টুকরো, মেয়েটার মন বুঝল না। বাবার সাথে মোনা চলে এসেছে, সাজে পরিপূর্ণ, চুলের খোপায় গাঁদা ফুল, হাতে হলুদ গাদার গাজরা। রাতের সাজে এই কমলা হলুদের মিশ্রণ যেন ফুটিয়ে তুলেছে মেয়েটাকে। বাড়ির মেয়েরা সবাই হলুদের সাথে অন্য রঙের মিশেলে পোশাক পরেছে। মিনহাজ তারার মাঝে আছে, ভীষণ ব্যস্ত এবং চিন্তিত আজ। বোনের বিয়ের ঝামেলা, এর মাঝে ব্যক্তিগত কিছু ব্যাপার। গত কিছুদিন যাবৎ অনেক কিছু নিয়ে দুশ্চিন্তা করছে। আজই শেষ করতে হবে সব, না হলে যে দেরি হয়ে যাবে। নয়ন রিক্তাকে নিয়ে এসেছে বেশ কিছুক্ষণ। মোনা চাচির রুমে ঢুকতেই সালমা পেছন দিক থেকে মোনাকে ধরে বলল, মোনারে কি হয়েছে শোন, আইরিন আপা আসছে। ওনারে ধরে মরা কান্না জোড়াই দিছে। মোনা মুখটাকে মলিন করে বলে, তুমি এমন করো কেন চাচি? হইস হাইসো না তো, ফুপি কষ্ট পাচ্ছে। কিসের কষ্ট? ও এটা বোঝে না যে ওরে চায় না, তার জন্য কেন কষ্ট পাবে? উল্টো ইমরান ভাইয়ের মাথা খাইছে ক্লাস 8-9 থেকে। সালমা আফসোস করে বলে, মোনা জানিস, আমার বাচ্চাটাও এত বছরে বড় হয়ে যেত যদি না মিসক্যারেজ হতো। মাইশা ভাবি সেদিন না আসলে আমি মরেই যেতাম। রান্নাঘরে পানি ফেলে যা করে রেখেছিল, কত বড় খারাপ হলে। পানি ফেলে পরিষ্কার তো করেনি, আমাকে সেই পানি মোছার জন্য ডেকেছিল। অন্যদিকে সে বিকালে নাস্তা করার হুকুমও করেছিল আমাকে। পানিতে পড়ে আমার অবস্থা কাইল ছিল। এতবার ডাকার পরও ও আসেনি। মায়ের সেদিনের কাজের জন্য আমি আজ নিঃসন্তান। ওকে আমি মাফ করব না, ওর সুখ আমার সহ্য হয় না। মোনা চাচিকে জড়িয়ে ধরে বলল, পুরনো কথা ঘাটবে না তো। এই যে আমি তোমার মেয়ে, তুমি আমার মা, আর এসব কথা মনেও আনবে না। চলো দেখি বিয়ে কত দূর। জি। সালমা হেসে বুকে টেনে নিল। মেয়েরা মায়ের রুমে। রিক্তা এসে পাশে দাঁড়ালো, মোনাকে আদর করে দিল। মোনা নাহিয়ার সাথে ছোটাছুটি করেছে। সালমা এবং রিক্তা ঘুষফুস করছে। অন্যদিকে অর্ধেক বরযাত্রী ড্রয়িং রুমে। মামুন সাহেব মিজান সাহেব সামলাচ্ছে। মোনাকে দাদা কাছে ডেকে একজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। মোনা দাদু ভাই, এদিকে আসো তো। দাদা ভাই? এনাকে চেনো? মোনা দুপাশে মাথা নেড়ে বলল, না, চিনতে পারছি না। ইনি ইমরানের বোন। মোনা এক পলক তাকিয়ে দেখল, এই নারী খুবই সুন্দর, অভিজাত্যপূর্ণ, কি গুছানো। সুশীলতা যেন তার মাঝে ছন্দ তুলেছে, যে কেউ মুগ্ধ চোখে দেখবে। পোশাক পরিচ্ছদ দেখে মোনা মুগ্ধ। কি সুন্দর করে গুছিয়ে কলাপাতা জামদানি পরেছে। মাথায় পড়েছে কলাপাতা এবং সবুজ মিশেলে হিজাব, সেই সাথে গলায় মুক্তোর মালা উকি দিচ্ছে।
হাতে দুটো বালা। মনে মনে মোনা মাশাআল্লাহ বলতে ভুলল না। আইরিন তখন মিজান সাহেবের সাথে দেখা করতে ড্রয়িং রুমে এসেছিল। পারিবারিকভাবে মিজান সাহেব খান পরিবারের সাথে ঘনিষ্ঠ ছিলেন। ইমরানের বাবা শাহাদাত খানের পছন্দের মানুষ ছিলেন, তাই আইরিনরা এক নামে মিজান আঙ্কেলকে শ্রদ্ধা করে। মোনা সালাম দিয়ে বলল, সোহান ভাইয়ার মা। হ্যাঁ আইরিন মোনাকে আদুরে গলায় বলল, ভালো আছো তুমি? অনেক শুনেছি তোমার নাম। মিনহাজ তো মেয়ে ছাড়া কিছুই বুঝে না। কি মিষ্টি দেখতে তুমি। মোনা কথা বলতে বলতে হাসছে, লজ্জা পেয়ে গিয়েছে। সোহান দুষ্টুমি করতে ব্যস্ত নাহিয়ার সাথে। নাহিয়া সোহানের কাঁধের ওপরে উঠে চুল টানছে। ঈশান আরও জোরে টানতে শিখিয়ে দিচ্ছে। ড্রয়িং রুম জুড়ে হাসি তামাশার খোরাক চলছে। আজ ঈশানও এসেছে। ঈশান তো মোনাকে দেখে ছুটে এলো। মোনার দুহাত ধরে বলে উঠল, ইউ আর লুকিং সো কিউট, মাশাআল্লাহ, একদম বাবি ডল। মোনা লজ্জা পেয়ে গেল। ইমরান বারবি ডল ডাকতো মাঝে মাঝে। ঈশানের দুষ্টুমিতে মন খারাপ থেকে মনোযোগ হটালো। ঈশানকে বলল, তোমাকেও পাঞ্জাবিতে খুব সুন্দর লাগছে। ঈশান মোনা একে অপরকে অনেক আগে থেকেই চেনে। অত ঘনিষ্ঠভাবে কথা না হলেও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা হয়েছে দুজনের মাঝে বাড়ির আয়োজন নিয়ে কথা হচ্ছিল। হঠাৎ মিনাজের আগের রুমের দরজা খুলে গেল। ধরফর করে মিনাজ বেরিয়ে এলো। সাথে ছিল নয়ন। সোফায় বসে বাবা, চাচা এবং আইরিনকে আড়ালে ডেকে নিয়ে কি যেন আলোচনা করছে। নয়ন বেরিয়ে গেল বাসা থেকে। সবাইকে একজোট করে মায়ের বিয়ে পড়ানোর জন্য অনুরোধ করলো। মনসুর কাজী নিয়ে চলে এসেছে। মায়াকে নিয়ে আসা হলো। বাড়ির মেয়েরাও সবাই দাঁড়িয়ে আছে। মায়ার কান্না থামছেই না। কবুল বলাতে অনেক কষ্ট করতে হচ্ছে। শেষমেশ কবুল বলেছে দুই ভাই বোন এবং বাবার প্রচেষ্টায়। মিনহাজ জোরে দম ফেলে পাশে বসলো। নূরজাহান বেগম মেয়েকে জড়িয়ে ধরল। যাক, মেয়েরাজ গতি হলো। মোনা ঘাড় ঘুরিয়ে সালমার দিকে ফিরতেই দেখে সালমা হাসছে। সাথে যোগ দিয়েছে রিক্তা। ভ্রুকুচকে মামি চাচিকে ইশারা দিল এমন না করতে। সালমা মুখ লুকালো শাড়ির আঁচলে। মিটমিট হাসি থামাতে পারছে না। রিক্তা মুখ ঘোরালো হাসি আড়াল করতে। আম্মা, মায়াকে নিয়ে ভেতরে যান। সালমা, রিক্তা, সবার খাবারের ব্যবস্থা করো। আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় বলবো। মহিলারা সবাই ভেতরে চলে গেলেও আইরিন আছে এই সমাবেশে। মামুন সাহেব, মিজান সাহেব এবং আইরিন বেশ চিন্তিত। প্রশ্ন করল, মিনহাজ, তুই কি নিশ্চিত? যা করবি ভেবে কর। আমি আমার জায়গায় অটুট আপা। মাঝে মাঝে কিছু সিদ্ধান্ত অমূলক মনে হলেও ভালোর জন্য নিতে হয়। ধরে নিন এতেই আমার মঙ্গল। খাবারের পর্ব শেষ হলো। কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠল। মনসুর দরজা খুলতেই হন্তদন্ত করে ভেতরে ঢুকলো নয়ন এবং আরও একজন। বিস্মিত সকলে। কিভাবে ইতালি থেকে এসেছে নিজেও জানে না। পুরোটা সময় দুশ্চিন্তা, মানসিক যন্ত্রণায় ছিল। মিনহাজ মানুষটাকে দেখেই বুকে জড়িয়ে নিল। কথা বলতে না দিয়ে টেনে নিজের রুমে নিয়ে গেল। মায়ের শ্বশুরবাড়ির লোকজন বারবার জানতে চাচ্ছে কোনো সমস্যা হয়েছে কিনা। মনসুর নয়ন বোঝাচ্ছে সব ঠিক আছে। ঈশান বাবাকে দেখে খুশিতে লাফিয়ে উঠবে। এর আগেই মিনহাজ নিয়ে গেল। ছেলেটাও উত্তেজিত। কি হলো এখানে? হয়তো গুরুত্বপূর্ণ কিছু। মিনিট দশেকের মাঝে ফিরে এলো মিনহাজ এবং ইমরান। দুশ্চিন্তাগ্রস্ত ইমরান, সাদা শার্ট পরনে, ইন করা, হাতা গোটানো, মাথার চুলগুলো অবিন্যস্ত, এলোমেলো অনেকটা, কপালে ভাঁজ পড়েছে। ইমরানকে বের হতে দেখে ছুটে গিয়ে ঈশান জড়িয়ে ধরল। ছেলেকে বুকে চেপে ধরে আছে। ছেলের মুখ আদরে চুমুতে ভরিয়ে দিল। ঈশান বাবার সুন্দর অবিন্যস্ত চুলে হাত চালিয়ে ঠিক করে বলল, দ্যাটস লাইক মাই পারফেক্ট হ্যান্ডসাম পাপা। ইমরান মলিন হাসলো। সোফায় বসলো ঈশানকে নিয়ে। মিনহাজ সকলকে বলল, আমি সবাইকে আরও কিছুক্ষণ থাকার অনুরোধ করছি। একটা বিয়ে সম্পন্ন হয়েছে, এই আসরে এখন দ্বিতীয় বিয়ে হবে। চমকে উঠল সকলে। কার বিয়ে? ভ্যাবাচাকা খেয়ে গেল। ইমরান বলল। মিনহাজ ইমরানের কথা কেড়ে নিয়ে ঈশানকে প্রশ্ন করল, ঈশান, প্রিন্স, আঙ্কেল একটা অনুরোধ করে রাখবে তোমার পাপার জন্য? ঈশান সোজা হয়ে বসলো। মাথা নেড়ে বলল, জি আঙ্কেল। মিনহাজ খুব জোরে দম নিল। ছোট ছেলেটাকে এভাবে সবার সামনে এমন একটা প্রশ্ন করতে বেশ বিব্রত বোধ করছে। তবুও করতে হবে। করেই ফেলল। তোমার পাপা তো একা, আমরা চাইছি পাপার আর একটা বিয়ে দিতে। তুমি কি আপত্তি করবে? ঈশান বাবার মুখের দিকে তাকালো। ইমরান ছেলের দিকে তাকিয়ে আছে।
লজ্জা পেয়ে গেল। এভাবে বাড়ির সবার সামনে এমন একটা প্রশ্ন সরাসরি না বলতে পারছে না মিনহাজের সামনে। উঠে দাঁড়ালো, মিনহাজকে উদ্দেশ্য করে বলল, মিনহাজ ভাই 5 মিনিট সময় লাগবে, ঈশানের সাথে পার্সোনালি কথা বলতে চাচ্ছি। মিনহাজের মনে কুডাকছে, ভীত সন্ত্রস্ত সে। যদি ঈশান রাজি না হয়? ঈশান মিনিট কয়েক সময় নিয়ে বলল, দরকার নেই পাপা, আমার মা যদি মোনালিসা হয় তবে আপত্তি নেই। আমি চাই আমার এবং পাপার জীবনে আনন্দ আসুক। চমকে উঠল আসরের সকলে। ইমরান ছেলেকে দেখছে, কত বড় হয়েছে ছেলে, পাপার ভালো ভাবছে। ঈশানের মুখে খুশির জৌলুস, মিনহাজের মুখে বিস্তর হাসি। চিন্তিত চোখে ইমরান ছেলেকে দেখছে, নিজের ভেতর হাঁসফাঁস লাগছে। কি আশ্চর্যজনক কথা, এভাবে হুটহাট বিয়ে হয় নাকি? ইমরানের মনে হচ্ছে ছেলের সামনে মাথা হেট হয়ে গেল। ছেলে কিভাবে মোনালিসাকে চেনে? মনসুরকে নির্দেশ দিল সালমাকে যেন বলে মোনাকে নিয়ে আসতে। মনসুর বাক্য হারিয়ে স্তব্ধ, ঠায় দাঁড়িয়ে আছে। মিনহাজ দেরি না করে নিজেই গেল, মহিলাদের মাঝখানে মোনাকে নিয়ে এলো। পিছু নিল রিক্তা, সালমাকে বলল বাকিদের যেন নিয়ে আসে। মোনার মাথায় লেহেঙ্গার ওড়না দিয়ে ঘোমটা টেনে ইমরানের পাশে বসালো। মোনা বাবাকে প্রশ্ন করছে, বাবা কি করছো? মিনহাজ প্রতি উত্তরে মেয়ের সামনে হাঁটু গেড়ে বলল, আম্মা, আজকের পর বাবা আর কখনো কিছু চাইবো না। তোমার ইমরান সাহেবের সাথে আজ তোমার বিয়ে, আপত্তি করো না। তোমাকে বাবা জমিদার এনে দিব কথা দিয়েছিলাম, এই নাও তোমার জমিদার। শিউরে উঠল মোনা। এত মানুষের মাঝে নিজেকে পুরোপুরি এলোমেলো নিঃসঙ্গ লাগছে। মনে হলো মাথার উপর বাজ পড়েছে, বুক ফেটে কান্না আসছে। বাবা এত বড় সিদ্ধান্ত কি করে নিল? হঠাৎ পাশে তাকিয়ে দেখে মোনার দিকে তাকিয়ে পাশেই বসে আছে ইমরান সাহেব স্বয়ং। রোবটের মতো গম্ভীর মুখ, শক্তপোক্ত চোয়াল। কি করে এলো এখানে? কখন এলো? কিছুক্ষণ আগেও তো ছিল না। বাবা কি করে রাজি হলো? বিয়েটা কেন হবে? ইমরান সাহেব তো তাকে পছন্দই করে না। দু চোখ দিয়ে অঝরে ঝরছে অশ্রু। 4 বছর পর মানুষটাকে দেখছে, বুকের ভেতর উথাল পাথাল ঝড়, কান্নারা দলা পাকিয়েছে। এত ভালোবাসার মানুষটাকে পেতে যাচ্ছে, তবে কেন খুশি হতে পারছে না? ইচ্ছে করছে চিৎকার দিয়ে বলি আমি বিয়ে করব না। জেদকে প্রাধান্য দিয়ে বাবাকে বলেই ফেললো আস্তে করে, বাবা আমি বিয়ে করব না। মিনহাজ মেয়ের 2 হাত ধরে মেঝেতে বসে পড়ল। অতর্কিত সিদ্ধান্তে মেয়ে ঘাবড়ে গিয়েছে স্পষ্ট। ইমরান মিনহাজের দিকে তাকিয়ে আছে। মোনার নাকচ তার কানে এসেছে। উঠে দাঁড়াবে এমন সময় মিনহাজ হাত ধরে বসিয়ে বলল, বস এখানে, কোথায় যাচ্ছিস? কিছু বলবে এর আগেই মিনহাজ বলল, আমি বলবো সব, মুখ দিয়ে না বের করবি না ইমরান। মিনহাজের চোখের দিকে তাকিয়ে না করতেই পারল না। পুনরায় বসে পড়ল সোফায়। অন্যদিকে নূরজাহান বেগম পেছন থেকে বলল, পাগল হলি তুই? যার সাথে তুই? থামিয়ে দিল মিনহাজ। মায়ের নাম নিলে মায়েরও সংসার হবে না। সামনে মায়ার নতুন বর। কিছুটা রেগে মিনহাজ বলল, আম্মা, মোনা আমার সন্তান। আমার সন্তানের জীবনের সিদ্ধান্ত শুধুই আমি নেব, অন্য কেউ নয়। মিনহাজের এক হাত মোনার হাত ধরেছে, অন্য হাত ইমরানের। মনে হচ্ছে এরা পালিয়ে যাবে, তাই ধরে রাখা বাঞ্ছনীয়। মোনার দিকে ফিরে নমনীয় গলায় বলল, বাবা সারা জীবন আপনার জন্য একা ছিলাম, আজ বাবার কথা শুনবেন না? আমি জানি আপনি ইমরান সাহেবকে পছন্দ করেন। যত সংকোচ, অভিমান, অভিযোগ বিয়ের পরেই মিটিয়ে নেবেন। বয়সকে আমি বাধা মানছি না, আমার কাছে বয়স শুধুই সংখ্যা। কখন কে দুনিয়া ছেড়ে চলে যাবে তার কোনো বাধা ধরার নিয়ম যে নেই মা। আমিও তো চলে যেতে পারি, আপনার মাও নেই। আমার আগে আপনার মা চলে গেল একা ফেলে, বয়স তো বেশি আমার ছিল। দুর্ঘটনা কখন কার সাথে ঘটে বলা যায় না, রাজি হয়ে যান। মোনা নিশ্চুপ, ইমরানও আজ নিঃশব্দ। মিনহাজ মুখ বন্ধ করিয়ে দিয়েছে বন্ধ কামরায়। মনে হচ্ছে মাথাটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। কে কাকে চায় বা না চায়, কি চায়, সব কিছুর ঊর্ধ্বে একটাই কথা ঘুরছে, মোনালিসা বিয়ে করতে চাইছে না। বাবার আকুতি ভরা স্বর ফেরাতে পারেনি মেয়েটা। মোনার নীরবতাকে মৌন সম্মতি ধরে বিয়ে পড়ানো শুরু করলো কাজী। কিভাবে যেন বাবার হাতটা মাথায় পড়ার সাথে সাথে 3 কবুল বলে ফেললো মেয়েটা। সই করে দিল নিজেকে অন্যের নামে। মিনহাজ মেয়েকে বুকে আগলে ধরেছে। ঈশান ইমরানকে হেসে বলল, পাপা, নাও ইয়োর টার্ন প্লিজ। ইমরান নির্বিকার, ছেলের চোখে মুখে উচ্ছ্বাস, মিনহাজের আকুলতা, নয়নের অনুরোধ।
বড় আপার চোখ বুজে সায় দেওয়া এবং মিজান আঙ্কেলের সম্মতিতে দমাটকে বলে ফেলল 3 কবুল। এই প্রথম মনে হলেও হাত কাঁপছে। এত এত ডিল সাইন করেছে বড় কোম্পানিদের সাথে। জীবনের উত্থান পতনে কলমের আগায় ছিল টানা হাতের কার্সিভ লেটারের সইটা, অথচ আজ হাত কাঁপছে। ইমরান পকেট থেকে টিস্যু বের করে ঘেমে যাওয়া হাত মুছে নিল। ড্রয়িং রুমে বসে থাকা সবাই দেখছে তার নার্ভাসনেস। পুনরায় হাতে কলম নিতেই ঈশান এসে বাবার হাত ধরে খুব সুন্দর মিষ্টি হাসি দিল। ইমরান খানিকটা হাসলো ছেলের মুখে হাসি দেখে, নিজেকে শক্ত করে সই করে দিল। ঈশান বাবার হাত ধরেছিল। নয়ন এই মুহূর্তটা ক্যাপচার করলো। কলমটা পাশে রেখে মাথা নুইয়ে চোখ বন্ধ করলো। কি করলো এই মুহূর্তে? ভেতরটা কেমন করছে বুঝতে পারছে না আজ। সকলে মোনাজাত ধরে দোয়া করছে। সালমা আর রিক্তা দুজনই কেঁদে দিল। দুজন দুপাশ থেকে এসে মোনাকে জড়িয়ে ধরল। সালমা রিক্তার কাছে মোনার ব্যাপারে অনেক কিছুই শুনেছে, কিন্তু সাহস করে মেয়ে যেন লজ্জা না পায় তাই জিজ্ঞেস করেনি। আজ মনে হলো কিছু মানুষ ছাড়া বাকিদের খুশি উপচে পড়ছে। মায়া ছুটে এলো। ততক্ষণে বিয়ে শেষ। প্রশ্ন করল, কি হচ্ছে এখানে? মুনিয়া বসে আছে কেন? এমন বউয়ের মতো ঘুমটা কেন ওর মাথায়? ইমরান ঘাড় ঘুরিয়ে তাকাতেই মায়া ভ্রুকুচকে প্রশ্ন করল, ইমরান ভাই, আপনি কখন এসেছেন? সালমা মোক্ষম সময়ের অপেক্ষায় ছিল। 16 বছরের রাগ আজ রগড়াবে। হালকা হেসে বলল, মায়া, ইমরান ভাই না, আজ থেকে উনি এবারের নাচ জামাই, আমাদের মোনার স্বামী। মায়ের মাথায় যেন ঘুরে গেল। নূরজাহান বেগম মেয়েকে ধরলেন। আইরিনের চোখে মুখে খুশির ঝলক। সোহান হাসছে, ঈশানও খুশি। মিনাজ ঝামেলার পূর্বাভাস পেয়ে বলল, ইমরান, মোনাকে নিয়ে যা, আমি কন্যা বিদায় করতে চাই। অনুষ্ঠান কিছুদিন পরে কর। কম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বরকত বেশি। আইরিনকে উদ্দেশ্য করে বলল, আইরিন আপা, কাজটা তো সেরে ফেললাম, আপনি কি খুশি? আইরিন মোনার কাছে গিয়ে ওর ভেজা মুখ আঁচলে তুলে কপালে আদর দিয়ে বলল, আমাদের বাড়িতে রাজা আছে, রানীর বড্ড অভাব ছিল। এমন একটা পরীর মতো রানী পাঠানোর জন্য বিনিময়ে তোর কি লাগবে বল, সব হাজির করব। আমার মেয়েটাকে ভালো রাখবেন, যত্নে রাখবেন। মিনাজ সকলের সামনে থেকে রুমে চলে গেল। মোনা উঠে দাঁড়ালো, মাথার ঘোমটা ফেলে লেহেঙ্গা ধরে ছুটল বাবার পিছু। পেছনে কি হচ্ছে দেখার সময় নেই। এদিকে মায়া জ্ঞান হারিয়ে ফেলেছে। বাবার রুমে ঢুকে দরজা আটকে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। মিনাজ কাঁদছে। মোনা কান্নার ধকলে কথা বলতে পারছে না। কেন বাবা এমন কাজ করলো? মেয়ের মাথায় আদুরে চুমু দিয়ে বলল, আম্মারে, কষ্ট দিয়েছি অনেক, আপনাকে মাফ করে দিয়েন। বাবা, কেন করেছো এসব? আমি কি তোমার কাছে ভালো ছিলাম না? কেন ওই পাষাণ মানুষটার সাথে বিয়ে দিলে? মিনাজ হাসছে। নয়ন আগেই জানিয়েছে মোনার অভিমান আছে ইমরানের ওপর। মেয়ের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলল, কয়দিন থাকবো আমি? তোমার জন্য তো কাউকে লাগবে, তাই না? আমার মেয়ে যাকে ভালোবাসে তাকে আমি পৃথিবী খুঁজে হাজির করেছি। বলেছিলাম ছোট থাকতে, মোনার বাবা তার কাছে বেস্ট বাবা। মোনার চোখের ভাষা বাবা বোঝে জানে। হোক ইমরান ডিভোর্সড, থাকুক না হয় অভিমান, তাতে কি? আমার মোনা ভালো থাকবে, সংসার ভরিয়ে তুলবে আনন্দে, পারবে না? বাবার বুকে আজ শান্ত মোনা, নিরুত্তর। মন মানছে না আগাতে। যে ইমরান তাকে এত অপমান করেছিল সেই ইমরানকে মেনে নিতেও তো সময় লাগবে। ইমরানকে নিশ্চিত বাবা বাধ্য করেছে, নতুবা মানুষটা অপমান অপদস্থ ছাড়া কিছুই পারে না। মনে মনে এক পশলা রাগ তৈরি হলো। মায়াকে নিয়ে ব্যস্ত সবাই। সবার এক কথা, মোনার সাথে ঘটে যাওয়া ঘটনা মায়া মেনে নিতে পারেনি। মেয়ের মতো মানুষ করেছে মোনাকে, তাই জ্ঞান হারিয়েছে। অথচ এই বাড়ির কিছু মানুষ জানে সেই রহস্য। মায়ের স্বামীকে আজ এই বাড়িতেই থাকতে বলা হচ্ছে। সবাই বলল এখন স্ত্রীর পাশে থাকা অনেক প্রয়োজন, তাই শাহজাহান আর আপত্তি করল না। মানুষটা ভদ্র, সাদামাটা, দেখতে খারাপ না, দুজনকে মানিয়েছে। এদিকে এই বাড়ির নাচ জামাই সকলকে ছেড়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। গতকাল রাত থেকে শরীরের উপর কী পরিমাণ ধকল গিয়েছে তা হয়তো ভাষায় প্রকাশ করার মতো নয়, তবে মনের ধকলটা সব ধকলকে টেক্কা দিয়েছে। কি থেকে কি হয়ে গেল? গতকাল অবধি এড়িয়ে চলা মেয়েটা তার স্ত্রী। মিনাজ ভাইয়ের অনুপস্থিতি, তার মেয়ের দায়িত্ব, সব মিলিয়ে দম আটকে আসছে। কাঁধে নয়নের হাত।
চিন্তিত গলায় ইমরান বলল, আমি ভাবতে পারছি না মিনাজ ভাই আমাদের মাঝে থাকবে না। এতদিন লুকালো কেন এসব? নয়ন আকাশের দিকে তাকিয়ে বলল, মোনাকে সামলাবি কি করে? ভাইয়ের ফ্লাইট আগামীকাল। মোনাকে সামলাবি কি করে? ভাইয়ের ফ্লাইট আগামীকাল। ওনার চোখে মুখে বাচ্চার আকাঙ্ক্ষা। এমন একটা সময় জানলাম বাচ্চার উপায় ক্ষীণ। আমাকে এত বিশ্বাস করলো কি করে? কি করে সামলাবো সব? খুশি হসনি তুই? কি করা উচিত আমার? মোনালিসা কিন্তু এখনো জানে আই হেট হার। সময় নেয়, ওকেও সময় দেয়, সব ঠিক। মিনহাজ ভাই থাইল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নিল কখন? সময় নেয়, ওকেও সময় দেয়, সব ঠিক হবে ইনশাল্লাহ। গত পরশু জানিয়েছে আমাকে জানিয়েই তোকে জানিয়েছে। কিভাবে যে এই কটা দিন পার করেছি বোঝাতে পারবো না তোকে। একটা মিথ্যা হাসি লাগিয়ে রেখেছিলাম মুখে আর কি। ভেতর থেকে চাপা কষ্ট বেরিয়ে আসতে চায়, অথচ প্রকাশ করতে পারছি না আর কি। আমার সন্দেহ হচ্ছে ভাই আগেই টের পেয়েছে। বায়োপসি করেছিল, কিন্তু খবরটা নিয়ে নিশ্চিত ছিলাম না আমি। যখন জানতে পেরেছে দেরি হয়ে গিয়েছে। মোনাকে কিচ্ছু জানানো যাবে না, সব সামনে নিতে হবে। ড্রয়িং রুমে চলো, এখন পরিস্থিতি উত্তাল। ড্রয়িং রুমে আসতেই দেখতে পেল বাবা মেয়ে রুম থেকে বের হয়েছে। এতক্ষণে ইমরান লক্ষ্য করল মোনার মুখ, ভেজা মুখ। সাজের দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল। সেই জামদানির তৈরি পোশাক পরনে, আজ কমলা জামদানিতে খয়েরি রঙা কাজ। এতদিন চকলেট খেয়ে সবার মাথা নষ্ট করেছে, এখন চকলেট কালার পরে মাথা নষ্ট করছে। কাটা কাটা ছিপছিপে করণের রূপবতী এই মেয়ে উজ্জ্বল শ্যামবর্ণা, আগাগোড়া সব হলদে গাদায় মোড়ানো। নিজেরই নজর লেগে যাবে, চোখ ঘুরিয়ে নিল। মনে হলো যেন তাকিয়ে থাকাটাও আজ অন্যায়ের, অথচ আজ থেকে সে সম্পূর্ণ বৈধভাবেই তাকাতে পারবে, সেই অধিকার পেয়ে গিয়েছে। ছোট্ট একটা হামিং বার্ড, সে নাকি ইমরানের বউ। এই মেয়ের জন্য হৃৎপিণ্ডের সিস্টেম ফেল করেছিল ইমরান শরীফের। কেউ আদৌ বিশ্বাস করবে? মিনহাজ মেয়েকে ইমরান এবং আইরিনের হাতে তুলে দিল। ডুকরে কেঁদে ইমরানকে বলল, আমার সব তোর হাতে তুলে দিলাম। ইমরান মিনহাজকে বুকে জড়িয়ে ধরল। চোখ জোড়া রক্তিম, অশ্রু আটকানোর জোর প্রচেষ্টা। নিজেকে সামলে মিনহাজ চোখ মুছে মোনাকে বলল, আম্মা আজ যাও সবার সাথে, বাবা কাল গিয়ে দেখা করব। আগামীকাল বিজনেসের কাজে একটু থাইল্যান্ড যাব। আমি যাব না, আমাকে তুমি সাথে নিয়ে চলো, আমার তো পাসপোর্ট আছে। মিনহাজ জিহবায় কামড় দিয়ে মেয়েকে বলে, ছি, শ্বশুর বাড়িতে যেতে হবে, থাইল্যান্ড যাবে তো তুমি, আমি একসাথেই যাব। বাবা ঘুরে আসি, এরপর তোমাকে নিয়ে যাব। এবার একটা বিজনেস ফেয়ারে যাব, অনেক কাজ, বেশ কিছুদিন থাকতে হবে। সাথে ছোট দাদা যাবে, চিন্তা করো না। বাড়ি থেকে বের করা যাচ্ছে না মোনাকে, কাঁদছে। অবশেষে মিনহাজ বলল, চলো, বাবাও যাব। সাথে মনসুর এবং নয়নকে নিয়ে রওনা হলো ইমরানের রাজ্যে। নূরজাহান বেগম ছেলেকে আড়ালে নিয়ে বলল, কাজটা ঠিক করস নাই, মায়া কষ্ট পাইছে, এত স্বার্থপর হইলি কেমনে? তুমি মা হয়ে ভাবছো তোমার মেয়ের কথা? আমি বাবা মা দুজন হয়ে ভেবেছি আমার মেয়ের কথা। তোমার মেয়েকে যেখানে বিয়ে দিয়েছি ভালো জায়গা, জামাই ভালো, আমার মেয়েকে দিয়েছি এক সন্তানের বাবার কাছে। স্বার্থপর হইলাম কেমনে? আগে তোমার মেয়ের গতি করছি, এরপর আমার মেয়ের। নিজের সন্তানের ক্ষেত্রে তুমিও স্বার্থপর আম্মা। মায়ার কাছে মনে যত্নে ছিল, আমি মায়ার প্রতি কৃতজ্ঞ। তোমার মায়া সবার আদর ভালোবাসা পাইছে, বাপ মা ভাই বোন সব ছিল। আমার মোনা বঞ্চিত, মা হারাইছে, কোনোদিন বাপও হারাবে ঠিক নেই। ওর ভাগের সুখটুকু ওরে পাইতে দাও। আর ওর সুখ ইমরান আমি জানি। ইমরান যদি মায়াকে পছন্দ করত, আপত্তি করতাম না। ইমরান তো মায়াকে পছন্দই করে না। ইমরান তো মনোরেও পছন্দ করে না, মুখ দেখা বুঝলাম। মুখ দেখে কি সব বোঝা যায়? ইমরান বিয়েতে রাজি হয়েছে, এটাই কি বড় কথা নয়? স্বেচ্ছায় বিয়ে করেছে। মায়ের জন্য কি রাজি হয়েছিল? কয়বার আমরা যেচে প্রস্তাব দিয়েছিলাম, প্রতিবার নাকচ করেছে। ছেলের দিকে অপলক তাকিয়ে আছে, কথা বাড়ায়নি। মা হয়ে ভেবেছে, দাদি হয়ে ভাবেনি। রিজিক এমন একটা ব্যাপার, যার জন্য যা আছে সে তাই পাবে। ইমরান মোনার রিজিকের অংশ। দীর্ঘশ্বাস ফেলে
নূরজাহান বেগম মেয়ের কাছে চলে গেলেন। মিনহাজ ইমরানকে বলেছিল মোনার সম্পর্কে বয়স ছাড়া একটা খারাপ এবং অপছন্দের দোষ বের করতে। ইমরান জানিয়েছিল, মোনালিসা জীবনসঙ্গী হিসেবে বেশ চমৎকার হবে, আমি নিজেকে সৌভাগ্যবান ভাববো, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে থাকে জেনারেশন গ্যাপ, গোটা একটা জেনারেশন গ্যাপ। মিনহাজ প্রতি উত্তরে বলেছিল, আমার মোনা নিজেকে তোর জেনারেশনে নিয়ে যাবে ইমরান, আর তোকে ওর জেনারেশনে নিয়ে আসবে। বাজি, হয়তো তা দেখার জন্য আমি বেঁচে থাকবো না, তখন ঠিক মনে পড়বে আমার কথা। মিনহাজের নিজের অনুপস্থিতির জানান দেওয়াটা যেন ইমরানের ভেতরটা নাড়িয়ে তুলল। রাত 10:30। এই সময় কখনো বন্ধুর মতো আচরণ করে, আবার কখনো আচরণ করে শত্রুর মতো। সময়ের হিসেব সময় নিজেই নিয়ে নেয়। সময়ের সদ্ব্যবহার করা যে কতটা গুরুত্বপূর্ণ তার সময় নিজেই এক চুটকিতে বুঝিয়ে দেয়। আজ যদি মিনহাজ মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে দেরি করত, হয়তো বিয়েটাই হতো না। মেয়েকে নিয়ে রওনা হয়েছে ইমরানের বাড়ির উদ্দেশ্যে। গাড়িতেই শুনেছে মায়া হুঁশ আসার পর থেকে পাগলামি শুরু করেছে। মনসুর মায়া শ্বশুরবাড়ির লোকজনদের তখনই বুঝিয়েছে মায়াকে সামলে নেওয়ার জন্য সময় দিতে। মায়ের স্বামীও আজ বুদ্ধিমানের মতো স্ত্রীকে সেই সময়টুকু দিয়ে নিজ বাড়ি ফিরে গেল। আত্মীয়রা সবাই মিনহাজকে দুষছে এত ছোট মেয়ের বিয়ে এত বয়সের একজনের সাথে দেওয়ার জন্য, অথচ এই আত্মীয়রাই একসময় পাগল ছিল ইমরানের জন্য। ওর সফলতা, ওর গাম্ভীর্য, ব্যবহার, মুগ্ধতা ছড়িয়েছিল সবার মাঝে। কারোর মেয়ের জামাই, কারো বোন জামাই বানানোর জন্য উদ্বিগ্ন ছিল। এখনও ইমরান তৃতীয় বিয়ের নাম নিলে মেয়ে দেওয়ার জন্য এক পায়ে খাড়া অনেকেই। নারীরাই বেশি এই আলোচনায় মগ্ন। রিক্তা এবং সালমা দুজন সবার মুখ বন্ধ করে দিয়েছে বলে ফোনে জানিয়েছে মিজান চাচা। মিনহাজের সবচেয়ে বড় ভরসা বাবা, চাচা, ভাই ও নয়ন। এরা প্রত্যেকে আজ তার সাপোর্টার ছিল। কেউ অসম্মান করেনি তার এমন সিদ্ধান্তকে। মোনা বাবার বুকে ঘুমে আচ্ছন্ন। ক্রন্দনরত মোনাকে মিনহাজের বুকে দেখে ইমরান ভাবছে কি করে মানিয়ে নেবে এই মেয়ের সাথে। কাকনের অভিযোগ ছিল ইমরানের সব কিছুই বেশি বেশি। এত কেয়ার কখনোই পছন্দ ছিল না কাকনের। ইমরান স্ত্রীর ব্যাপারে পজিটিভ ছিল, পছন্দ করতো না কাকনের খোলামেলা চলন। আজ ইমরানের কোনো অনুভূতি কাজ করছে না। প্রথম প্রথম মোনার খুনসুটি, দুষ্টুমি, আহ্লাদের মোহে ডুবে গিয়েছিল। নিজেকে সরিয়ে গত 4 বছর সামলে উঠেছে সব রকমের আবেগের তাড়না থেকে। চোখ বুজে ভাবছে আসলে কি ভুলতে পেরেছে 4 বছর পূর্বের আবেগ। ভেসে উঠছে দুষ্টুমিতে মেতে ওঠা মোনা। ছলছল প্রাণোচ্ছল মোনার সেই গুণ কি এই মোনার মাঝে আছে? বিয়ে পড়ানোর কিছুক্ষণ পর যখন মিনহাজের রুম থেকে মোনা বেরিয়ে আসলো, মনে হলো সেই অশ্রু সজল মুখখানায় ঘোর লাগানোর জন্য যথেষ্ট। কিশোরীর এলোমেলো পদক্ষেপ এবং ইমরানকে পুরোপুরি উপেক্ষা করা, বুকের উতাল পাতাল ঢেউ খেলানো ঝড় তুলে দিয়েছে এই মেয়ে। রবিনের পাশের সিটে বসে আছে। সিটে মাথা এলিয়ে চোখ বুজে ভাবনা কার্য সিদ্ধিতে ব্যস্ত। সহসা ঘাড় ঘুরিয়ে পুনরায় তাকালো মোনার দিকে। স্নিগ্ধ সেই মুখ। ধ্যান হারিয়ে বসে আছে। গাড়িতে যে উপস্থিত আছে সদ্য হওয়া শ্বশুরমশাই, মামা শ্বশুর এবং চাচা শ্বশুর তা ভুলেই গিয়েছে। অকস্মাৎ নয়ন বলে উঠল, মনসুর চল গানের কলি খেলি, কেমন ঠান্ডা পরিবেশ। এই অবস্থায় যদি কারো মজা করতে ইচ্ছে করে তবে সে নয়ন ব্যতীত কারো পক্ষেই সম্ভব নয়। মিনহাজের নীরবতা দেখে মনসুরের মন চাইলেও গাড়ির পরিবেশটা স্বাভাবিক হোক। ধীর গলায় বলল, তুমি শুরু করো। নয়ন গানের প্রথম কলি ধরল। He loved me. He gave me all his money. That Gucci, Prada comfy, my sugar daddy. মনসুর থতমত খেয়ে বলে, আমি খেলবো না। কি গাও এসব? ইমরান বেঅক্কল হয়ে তাকিয়েছিল। এদিকে মিনহাজ গানই বোঝেনি। সবাইকে তাকাতে দেখে প্রশ্ন করল, কি হয়েছে? এভাবে তাকাচ্ছিস কেন সবাই? নয়ন শুকনো ঢোক গিলে বলে, কিছু না ভাই, মজা করছিলাম। জিহবায় কামড় দিয়ে আর একটা গান ধরল। কালায় আমার নীল যমুনায় নিকোষ আধার, কালায় আমার নীল যমুনায় নিকোষ আধার। ওর গান শুনে মিনহাজ কটকট করে তাকালো। মনসুর হাতে চাপ দিয়ে বলল, কি শুরু করলা নয়ন ভাই? নয়ন ভ্রুকুচকে বলে,
বিয়ে বাড়িতেও নাচতে পারলাম না ঠিক মতো, গাড়িতে একটু গান গাইতেছি, তোমাকে দুই ভাইয়ের দেখি সহ্যই হয় না। ধুর, নিরামিষের দল, এরকম করস কেন মনসুর? রবিন গাড়ি চালাতে চালাতে বলে উঠল, স্যার আপনার সব কালাকুলা সুগার ড্যাডি দিয়ে শুরু হয় কেন? মোনা ম্যাডাম স্যারের সামনে আসলে স্যারকে কালা মানে ব্ল্যাক ডায়মন্ড ডাকে। আপনার দুইজন এমন কালাকুলা পছন্দ করেন কেন? মিনহাজ মনসুর তৎক্ষণাৎ লজ্জা পেয়ে গেল। ইমরান রবিনের দিকে তাকাতেই রবিন ঢোক গিলে সরি বলে গাড়ি চালানোতে মনোযোগ দিল। এদিকে নয়ন ভেটকি মারা হাসি দিয়ে বলে, আমি আর আমার ভাগ্নি বাস্তবতায় বিশ্বাসী রবিন। কালা তো সুন্দর, যেমন তোমার স্যার। ইমরান ঘাড় ঘুরিয়ে শূন্য রাস্তায় নজর দিল। দু একটা গাড়ি। নয়নের কথাগুলো মজার হলেও সবই বাস্তব মনে হচ্ছে। কেমন যেন অদৃশ্য তীর বুকে বিচ্ছে। মিনহাজ থমকে নয়নকে বলল, এসব কালাগুলা গাইবি তো চল খাবি, অসভ্য, চুপ থাক। সর্বোচ্চ 5 মিনিট চুপ ছিল। পুনরায় বলে উঠল, আচ্ছা, কালা না গিয়ে আরেকটা গাই। ভালা কইরা ঘর বানায়া কয়দিন থাকমু আর, আমি কয়দিন থাকমু আর, আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা চুলা আমার লোকে বলে। রবিন গাড়ি থামিয়ে দিল। আকস্মিক ব্রেক কষল। মনসুর এবং মিনহাজ স্তব্ধা খেয়ে গেল। মোনা ঘুম থেকে জেগে উঠল। মিনহাজ স্পষ্ট বুঝতে পেরেছে নয়ন ইচ্ছে করে ইমরানকে লজ্জায় ফেলতে এমন গানগুলো গেয়েছে। ইমরান সেই সময়টা মোনার দিকে তাকিয়েছিল। মিনহাজ লক্ষ্য করে জানালার বাইরে চোখ দিয়েছিল। মেয়ের জামাই যদি লজ্জা পায় তাই নিজের দৃষ্টি সরিয়ে নিয়েছিল। লাভ তো হলোই না, উল্টো ইমরানের এভাবে তাকানোতে নয়নের করা ফাজলামি নিজের জন্যই লজ্জার কারণ হয়ে উঠেছে। কত ফাজিল হতে পারে নয়ন, একটা মুহূর্ত ছাড়বে না মজা নেওয়ার। নয়নের দিকে চোখ পাকিয়ে তাকালো ইমরান এবং মিনহাজ। নয়নকে ধমকাতে না পেরে ঘাড় ফিরিয়ে রাগ ঝেড়ে ধমক দিল রবিনকে। স্টুপিড, তুমি কি নতুন গাড়ি চালাচ্ছ রবিন? সরি স্যার, কিন্তু স্যার আমরা গেটের সামনে। ইমরান লক্ষ্য করলো বাড়ির গেটে পৌঁছে গিয়েছে। এদিকে নয়নকে মিনহাজ বকা দিচ্ছে। নয়ন মেয়েকে অভিমান করার ভঙ্গিতে মিনহাজকে বলল, হাসুন রাজার সংসার বিরাগী হয়ে গানটা গাইছিল, আমি একটু তার কথা স্মরণ করে গাইলাম আর কি। কি সুন্দর গান। আয়না দিয়া চাইয়া দেখো, পাকনা চুল আমার লোকে বলে, বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। তুমি আমার ধমকাইতেছো কেন ভাই? আমি কি গাড়িতে কাউরে বলছি কারো পাকনা চুল আছে? ও হ্যাঁ, তোমার কয়েকটা সাদা চুল আছে, দেখি দেখি। ইমরান, তোর আছে নাকি? মনসুর মুখ টিপে হাসছে। মোনা স্তব্ধ হয়ে দেখছে। চোখ দিয়ে চাচাকে ইশারা করে জিজ্ঞেস করলো কি হয়েছে। চোখের পলক ঝাপটে চাচাও বুঝিয়ে দিল তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। ইমরান প্রচণ্ড রেগে নয়নকে বলে উঠল, বেয়াদব। বেরিয়ে গেল সামনের দরজা খুলে গাড়ি থেকে। গেটের সামনে দাঁড়াতেই প্রথমে নয়ন, এরপর মনসুর বের হলো। আজ ইমরানের সেই ব্ল্যাক জ্যাগুয়ার নেই। ওই গাড়িতে ঈশান, সুহান এবং আইরিন ছিল। ওরা আরও কিছুক্ষণ আগে এসে পড়েছে। মিনহাজ মেয়েকে নিয়ে গাড়ি থেকে নেমে এলো। ইমরানের ডান পাশে মোনালিসা দাঁড়িয়ে আছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তীব্র মধুর সুগন্ধি নাকে লাগছে। এই তো ফুলের সুগন্ধ, স্পষ্ট বেলি ফুলের ঘ্রাণ। ইমরান নিজেকে সরিয়ে নিল আগের জায়গা থেকে। এই তীব্র সুবাস তার পরিচিত। পাশে দাঁড়িয়ে থাকা নববধূর শরীর থেকে আসছে। মোনা গেটের দিকে তাকাতেই বুঝতে পারল ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রেখেছে কারুকাজ করা তরুণদার। বাড়ির নাম পড়ে মোনার মনে পড়ল ছোট দাদুর কথা। ছোট দাদু একদিন বলেছিলেন, ইমরান পড়াশোনা ইঞ্জিনিয়ারিং নিয়ে করলেও সে কিন্তু বিরাট সাহিত্যপ্রেমিক। তার কাজকর্মে সাহিত্যের বহিঃপ্রকাশ টের পাওয়া যায়। আজ মোনারও তাই মনে হলো। না হলে কেউ বাড়ির নাম রাখে সোনালি সকাল? নামটা ভাবতেই কেমন যেন মনের মাঝে অদ্ভুত শিহরণ জেগে উঠল। যে বাড়ির নাম এত সুন্দর, সেই বাড়ি কতটা সুন্দর, অথচ বাড়ির মালিকের মনটা তিক্ত। আইরিন সকলকে নিয়ে বাড়ির গেটে দাঁড়িয়ে আছে। মোনা বাবার হাত ধরে এগিয়ে গেল। মোনাকে হাসি মুখে বুকে টেনে নিল আইরিন। ঈশান বাবার পাশে এসে দাঁড়ায়। বাবা কেমন যেন এলোমেলো, শুকনো মুখ, চিন্তিত চোখ। প্যান্টের ডান পকেটে হাত ঢুকিয়ে নিজের মতো বেখেয়ালি হয়ে হাঁটছে। বাবাকে ঈশান প্রশ্ন করল, পাপা তুমি কি চিন্তিত? ছেলের প্রশ্নে সদ্বিত পেয়ে বলল, না বাবা, ঠিক আছে। কিছু একটা ভেবে বলল,
প্রিন্স, পাপা কি ভুল করেছি? বাবা কি তবে অপরাধ বোধে ভুগছে? ঈশানের খুব কষ্ট হচ্ছে তার বাবার জন্য। বাবার বাম হাতের বাহু চেপে ধরে আশ্বাস দিয়ে বলল, একদম ঠিক করেছ। পাপারা ভুল করে না। আমি তো খুব খুশি। এখন আর কেউ ঈশানকে বলবে না ঈশানের মা নেই। ইমরান ছেলেকে দেখে মৃদু হাসলো। ছেলেটা সত্যি খুশি। ঈশান বাবার হাত ছেড়ে মোনার কাছে ছুটে গেল। মোনার হাত ধরে বলল, ঈশান, পাপার মোনালিসা আমাকে মা ডাকতে অনুমতি দিবেন কি? সবার সামনে এমন প্রশ্নে মোনা চমকে উঠল। খানিকটা অপ্রস্তুত সে। ইমরান ছেলেকে কাছে টেনে বলল, ঈশান, তুমিও জার্নি করেছো, যাও রেস্ট নাও, ওসব পরে হবে। ঈশান ফোঁস করে দম ফেলল। হয়তো বেশি আশা করে ফেলেছিল। মাথা নত করে একটু সামনে পাশ করে দাঁড়িয়ে কিঞ্চিত হাসলো। মোনা তখন ঈশানের কাছে এগিয়ে গিয়ে ওর ডান গালে হাত দিয়ে বলল, মাকে মা ডাকার জন্য কোনো সন্তান অনুমতি দেয়? পেছনে মোনার কথা শুনে বাকিরা স্তম্ভিত। ঈশান চমকে উঠল। চকচক করা চোখে মোনার হাত ধরে হেসে বলে, তাই তো, দেখেছ আমি কত বোকা। মোনা ঈশানের বড় চুলগুলো এলোমেলো করে দিল। কিছুটা ঝাঁকড়া বড় চুল, দেখতে বেশ ভালো দেখাচ্ছে। মনে হচ্ছে ঈশানের সাথে বেশ মানিয়েছে। এই বাচ্চার লম্বাটে মুখে বড় চুল যেন পুরুষালী সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ছেলেরা বেশিরভাগ মায়ের মতো হয়, তবে ঈশান সম্পূর্ণ বাবার ফটোকপি ভার্সন। লম্বাতে ছেলে যেন বাবাকে টেক্কা দিয়ে বেড়ে উঠছে। বাবার সমান হতে আর বেশি দেরি নেই। দূর থেকে ইমরানের গেট আপ নিলে ঈশানকে ইমরানি মনে হবে। পার্থক্য, ঈশান শৈশব সুলভ দেহের গড়ন আর ইমরান মাঝবয়সী বাবা। ঈশানের প্রাণবন্ত হাসিটাও আজ দেখল মোনা। বাবার সাথে খানিকটা মিল আছে। সামান্তার হাতে মালার ডালা। মামার সামনে এসে ডালা দিয়ে বলল, মামা, বড় মামিকে মালা পরিয়ে দিন। ইমরান ভাগ্নির দিকে চেয়ে ঘাড় ঘুরিয়ে দেখল পেছনে সবাই তার দিকেই তাকিয়ে আছে। এই রিচুয়াল তার পছন্দ হয়নি। মোনা মুখ ঘুরিয়ে নিল। সামান্তাকে মুচকি হাসি দিয়ে বলল, আম্মু, তুমি পরিয়ে দাও, একজন পরালেই হলো। এতটুকু বলে হন হন করে মেইন রোড দিয়ে বাড়িতে ঢুকে গেল। আইরিন মিনহাজের দিকে তাকিয়ে বলল, রাগ করিস না। মিনহাজ মৃদু হেসে বলল, রাগ করিনি আপা। ওর এমন প্রতিক্রিয়ার কারণ আমি জানি। সময়ের ব্যাপার, সব মিটিয়ে নেবে। আপনারা বরং আপনাদের নতুন বউ নিয়ে বাড়ি যান। আমিও তো বোনকে বাড়ি ফেলে এসেছি। আইরিন হেসে বলল, আয় খেয়ে যা, বাকি সব পরে হবে। আমি আগে এসে খাবার রেডি করে রেখেছি। ও বাড়িতে তো খাওয়া হয়নি তখন। আরেকদিন আসবো, মেয়ে যখন বিয়ে দিয়েছে আসবো। কাল থাইল্যান্ড থেকে একটু ঘুরে আসি, এরপর। মোনার বুকের ভেতর কেমন যেন করছে। বাবা এমন অপরিচিত পরিবেশে তাকে ফেলে রেখে কেন যাচ্ছে? মন ভালো লাগছে না। এত মানুষের সামনে আজ বাচ্চামো করতে পারছে না। তবুও ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, এখন থাইল্যান্ড যেও না, আমাকে নিয়ে যেও আরো কিছুদিন পর প্লিজ। মেয়ের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে বলল, বাবা, ঘুরে এসে আমাদের সেই ড্রিম ট্যুর শিলং যাব। অনলি তুমি আমি, আর কেউ না, কেমন? ক্রন্দনরত মোনাকে সামলে হাসি মুখে মনসুরকে নিয়ে বেরিয়ে গেল সোনালি সকাল থেকে। পেছনে ফেলে এলো একমাত্র আদরের রাজকন্যার না দেখা সংসার। সকলকে সংশয়ে ফেলে আজকের দিনটাতে বিয়ে দেওয়ার মতো কাজটা করে ফেলেছে। নিজেকে অথৈ জলে পেয়েছিল যেদিন দেখতে পেল ক্যান্সারের রিপোর্ট। অবস্থা গুরুতর। এখানে থেকে ট্রিটমেন্ট করাতে গেলে মেয়েটা অসহায় হয়ে পড়বে। বাবা হয়ে মেয়ের এত বড় ক্ষতি করতে পারবে না। মিনহাজের সন্দেহ ছিল মোনা পছন্দ করে কাউকে, তবে সেটা যে ইমরান হবে ভাবনাতীত ছিল। এখানে সে দোষের কিছুই দেখছে না। হয়তো তার চিন্তা ভাবনাই অন্যরকম। মেয়ে অন্যায় করেনি, পছন্দ করেছে, দোষের কিছু না। মোনার ইমরানকে পছন্দ করার আদ্যপান্ত পুরো এত বছরের ইতিহাস জানায় নয়ন। জানার পর থেকে বুঝে গিয়েছে তার হাতে সময় কম। মেয়ের জন্য নিরাপদ আশ্রয় দরকার। তার আগে মায়ের ব্যবস্থা করা প্রয়োজন। একসাথে সকল কাজ নিজের কাঁধে নিল। মায়ের বিয়ের কথা বেশ আগে থেকেই হচ্ছে, তবে বিপত্তি বাধার আগে একই দিনে পরপর দুটো বিয়ে দিয়ে আজ প্রশান্ত মিনহাজের হৃদয়। ছোট্ট মোনা জানেও না তার বাবার অবস্থা। ইমরানকে রাজি করাতে কম ধকল পোহাতে হয়নি মিনহাজের। নিজেদের মাঝে এক প্রকার অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। একটা থেকে একটা ভালো, ভদ্র, নম্র ও সুশিক্ষিত ছেলে হাজির করবে বলেছিল ইমরান মোনার জন্য।
তবুও এই বয়সে নিজের সাথে মোনার জীবন জড়াতে চায়নি। এক পর্যায়ে রাগ করে রাজি হয়ে যায়। মিনহাজ খুব করে চেয়েছে মেয়ে সুস্থ থাকুক, পারত ভালো সুপাত্রের কাছে বিয়ে দিতে। তবে তার অনুপস্থিতিতে যদি সেই পাত্র মেয়ের অমঙ্গলের কারণ হয়, সেই পাত্রের দায়বদ্ধতা নেই। ইমরানের দায়বদ্ধতা আছে মিনহাজ কন্যাকে ভালো রাখার। মনের ভেতর শত সহস্র প্রশ্নের পসরা সাজিয়ে নিজেকে বুঝিয়ে খুশিতেই মেয়ের জন্য ইমরানকে পাত্র হিসেবে বেছে নিয়েছে। ইমরান রাজি হওয়া মাত্রই মিনহাজ বিয়ে পড়িয়ে নিল। এই যদি হয় মেয়ের সাথে শেষ দেখা, তবে হয়তো মেয়ের ভরা সংসার আর দেখা হবে না। গাড়িতে উঠে ইমরানকে কল দিল।